আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, আজকের ক্লাসটা মনোযোগ দাও। আজকের এই ভিডিওটা ভালোভাবে করলে ইংরেজি দ্বিতীয় পত্রে টেক কোশ্চেনে আমরা 5-এ 5 পাবো। মাত্র কিছু নিয়ম আছে, কয়েকটি নিয়ম যদি আমরা ভালো করে পড়ি তাহলে আমরা টেক কোশ্চেনে 5-এ 5 পাবো ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে সবাই ভিডিওটা দেখো। তো শুরু করা যাক আজকের টপিকস টেক কোশ্চেন। তো টেক কোশ্চেন মানে কি? টেক কোশ্চেন মানে হলো কোনো স্টেটমেন্টের শেষে প্রশ্ন, ছোট একটা প্রশ্ন যোগ করা অথবা সমর্থন সূচক কোনো প্রশ্ন যোগ করা। এবং টেক কোশ্চেন যে বেসিক নিয়মটি আছে টেক কোশ্চেন তা হলো বাক্যটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাকে আমরা নেগেটিভ করতে হবে, এবং বাক্যটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। যেমনটি হয় আমাদের যে হি ইজ এ স্টুডেন্ট, এই বাক্য এই সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে, এই সেন্টেন্সটিকে আমরা কি নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হলো ইজেন্ট হলো। এবং দ্বিতীয় যে বাক্যটা আছে এখানে নট অর্থাৎ নেগেটিভ ওয়ার্ড আছে, এটাকে পজিটিভ করতে হবে। তাহলে টেক কোশ্চেনে যে বেসিক যে রুলসটা প্রথম তা হলো স্টেটমেন্টটি পজিটিভ হলে তাকে আমরা টেক কোশ্চেন করার সময় নেগেটিভ করতে হবে, এবং স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাকে আমরা পজিটিভ করতে হবে। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি টেক কোশ্চেনের মধ্যে তা হলো অক্সিলারি ভার্ব। আমরা টেক কোশ্চেন পড়তে হলে অবশ্যই অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে। তো অক্সিলারি ভার্ব কোনগুলো হয় আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এভাবে প্রায় 20 থেকে 24টার মতো অক্সিলারি ভার্ব আছে। আমরা এই অক্সিলারি ভার্বগুলো সবাই মুখস্থ করে নেব। আর যারা মুখস্থ করে না আমার স্লাইডের মধ্যে দেওয়া আছে, তোমরা এখান থেকে লিখে নিবা। কি আছে? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপরে হ্যাভ, হ্যাজ, এখানে কি আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, তারপরে মডেল ভার্ব আছে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, ডিয়ার, নিড, ইউজ টু, অট টু, এই ধরনের মডেল ভার্ব আছে। এবং প্রত্যেকটা অক্সিলারি ভার্বকে আমরা নেগেটিভ করতে হবে। যেমন নেগেটিভ কিভাবে করে আমরা একটু দেখি। অক্সিলারি ভার্বকে নেগেটিভ করতে হলে প্রথমে যেমন এখানে যদি আমরা ইজ থাকে, ইজকে আমরা করব ইজেন্ট। আবার যদি আর থাকে আর কে আমরা আরএন করব। ঠিক এভাবে যদি আমরা হ্যাভ থাকে, হ্যাভ থাকলে আমরা হ্যাভ কে হ্যাভেন করব। ঠিক আছে? তো প্রত্যেকটা অক্সিলারি ভার্বের একটা একটা নেগেটিভ ফর্ম আছে, এই নেগেটিভ ফর্মগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে দেখো এখানে কি আছে? দে আর প্লে, এখানে কি একটি অক্সিলারি ভার্ব আছে। তো টেক কোশ্চেন করতে হলে যে অক্সিলারি ভার্বটা আছে এটাকে আমরা শেষে নিয়ে নেব। আর যদি সেন্টেন্সটির মধ্যে স্টেটমেন্টের মধ্যে কোনো নেগেটিভ ওয়ার্ড না থাকে এটাকে আমরা নেগেটিভ করব। যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই আমরা কি লিখলাম? আরএন, এবং সাবজেক্টের প্রনাউন ফর্ম লিখলাম। যদি সরাসরি সাবজেক্টটা প্রনাউন হিসেবে থাকে তাহলে আমরা প্রনাউনটা ওই প্রনাউন লিখব। আর যদি সাবজেক্টটা প্রনাউন হিসেবে না থাকে, কোনো নাউন থাকে, নাউনের প্রনাউন ফর্ম লিখব। তারপরে আমরা এতক্ষণ শিখলাম যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বকে নেগেটিভ করে টেক কোশ্চেন করে দেয়। এখন শিখবো যে সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে না। যেমন কিছু সেন্টেন্স আছে যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না। অক্সিলারি ভার্ব না থাকলে আমরা কি করব? যদি অক্সিলারি ভার্ব না থাকলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা ডু এবং ডাজ ব্যবহার করব, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে ডিড ব্যবহার করব। তো দেখো কিভাবে পাস্ট ডু, ডাজ এবং ডিড এর ব্যবহারটা আমি বোঝাচ্ছি। যেমন প্রথমে লেখা আছে ইউ লাইক টি, এখানে মূলত ভার্ব হলো টি, এবং টি একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি ভার্বের সাথে এস বা ইয়েস না থাকে তাহলে কি হবে? ডোন্ট হবে। আর যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে অবশ্যই আমরা কি ব্যবহার করতে হবে? ডাজেন্ট ব্যবহার করতে হবে। যেমন এখানে ওয়ার্ডস এস আছে, এটার জন্য আমরা কি লিখলাম? ডাজেন্ট, এবং এখানে ই লিখলাম। আবার এর মধ্যে যদি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, বিশেষ করে কি বললাম? হি কিলড দ্য বার্ড, হি কিলড দ্য বার্ড, এই স্টেটমেন্টটাকে যদি আমরা টেক কোশ্চেন করতে চাই দেখা যাচ্ছে এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই। আর অক্সিলারি ভার্ব নাই কিন্তু এই টেন্সটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যারা পাস্ট ইনডিফিনিট টেন্স অনেকেই বুঝে না যে ভার্বের যে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো যারা না বুঝি তাদের জন্য একটা সহজ টেকনিক হলো পাস্ট ইনডিফিনিট টেন্স গুলা
সাধারণত ডি বা ইডি যুক্ত বেশি থাকে, আর কিছু সংখ্যক ভার্ব আছে এগুলো ব্যতিক্রম। তো এখানে যেহেতু ডি বা ইডি আছে, আমরা এর জন্য কি লিখবো, পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ডিডন্ট লিখবো। ডিডন্ট লেখার পরে এখানে যে সাবজেক্ট আছে এখানে সাবজেক্টটা লিখে দেব, এবং টেক কোশ্চেন শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। এ হলো যে সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, ওই সেন্টেন্সে কিভাবে আমরা ডু, ডাজ এবং ডিডন্ট, ডু, ডাজ এবং ডিড ব্যবহার করি। তারপরে চলে আসো মডেল অক্সিলারি ভার্ব। এতক্ষণ আমরা শিখলাম যে অক্সিলারি বলতে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং যে সেন্টেন্সে ভার্ব থাকে না, অক্সিলারি ভার্ব থাকে না ওইগুলা। এখন আমরা শিখবো মডেল ভার্ব গুলা দিয়ে। মডেল ভার্ব কোনগুলা? দেখো ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মাস্ট, নিড, ডিয়ার, এই জন্য এগুলাকে বলা হয় কি ভার্ব? মডেল ভার্ব। এই মডেল ভার্বগুলো প্রত্যেকটা মডেল ভার্বের নেগেটিভ ফর্ম আছে। যদি এখন দেওয়া নাই আমি দিয়ে দিচ্ছি, যেমন ক্যান, এই ক্যানের নেগেটিভ ফর্ম হলো কান্ট, তারপরে কুড আছে, শ্যাল আছে, উইল আছে। এখানে তিনটা নেগেটিভ ফর্ম একটু ভিন্ন হবে। যেমন এই শ্যাল, এই শ্যালের নেগেটিভ ফর্ম হবে শান, এবং যে উইল আছে উইলের নেগেটিভ ফর্ম হবে ওন। এই তিনটা ভিন্ন, এই তিনটা মডেল ভার্বের নেগেটিভ ফর্মগুলো একটু ভিন্ন। কারণ যদি আমি নরমাল নিয়মে করতাম তাহলে এখানে এন এখানে একটা এন আছে, এবং নটের জন্য তো আলাদা এন ব্যবহার করতাম, এখন দুইটা এন হওয়ার কথা, এখানে একটা এন হয়েছে। আর এখানে শেল লিখতে গিয়ে যে দুইটা এল এবং উইলের মধ্যে যে দুইটা এল আছে, এই দুইটা এল বাদ দিয়ে আমরা কি লিখলাম? শান এবং উড লিখলাম। সো এগুলা খুবই কমন, হয়তো বিভিন্ন পরীক্ষায় আসে, এটা আমরা মনে রাখবো। তো এখানে একটা एग्जांपल আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, উই মাস্ট হেল্প देम। সো এখানে মাস্ট ইজ একটা কিওয়ার্ড। মাস্ট, এই যে মাস্ট লিখাটা লিখলাম, এই মাস্ট লিখাটা একটা মডেল ভার্ব, এবং এই মডেল মাস্টের সাথে আমরা কি যুক্ত করলাম? নট যুক্ত করলাম, মাস্ট এন্ড। আর এই যে এখানে উই আছে, আমরা সাবজেক্ট উই লিখে প্রশ্নবোধক চিহ্ন লিখলাম। ঠিক আছে, এই হলো মডেল ভার্বের টেক কোশ্চেন। তাছাড়া মডেল ভার্বের আরো একটা টেক কোশ্চেন আছে যেটা একটু কঠিন, তা হলো অট টু। আমরা অনেকে ভুল করি। অট টু এটা একটা মডেল ভার্ব। এখন অনেকে নটটা কোথায় ব্যবহার করবে তা নিয়ে অনেক কনফিউশনে থাকে। আমরা এই টুটা বাদ দিয়ে দেব, টু বাদ দিয়ে মূলত অনের সাথে কি করব? মডেল ভার্ব এনটা যুক্ত করব, এভাবে হবে অনেক। ঠিক আছে, এটা আমরা সব মাথায় রাখবো। তারপরে একটা স্পেশাল একটা নিয়ম আছে যা খুবই কমন পরীক্ষার মধ্যে আসে। তাই এটা স্পেশাল হলো এম। এই যে এম শব্দটা আমরা এখানে লিখলাম, এমটা ব্যতিক্রম ধর্মী নিয়ম। অন্যান্য যত টেক কোশ্চেন গুলা করি অক্সিলারি ভার্ব গুলা নরমালি আমরা ওগুলোর সাথে নট ব্যবহার করি, কিন্তু এমটার ক্ষেত্রে একটু ভিন্ন হয়। কিভাবে ভিন্ন হয়? বাক্যটি যদি আই এম থাক দিয়ে শুরু হয়, আই এম দিয়ে কোনো বাক্য শুরু হলে টেক কোশ্চেন করার সময় এটা পরিবর্তিত হয়ে কি হয়ে যায়? আরএন্ট হয়ে যায়। হওয়ার কথা কি হওয়ার কথা? এখানে এমেন্ট হওয়ার কথা, কিন্তু এমেন্টের পরিবর্তে আমরা এখানে আরএন লিখতে হয়, যেমনটা হয়। আর যদি এখানে আই এম নট থাকে তাহলে নটটাকে এম আই লেখা যায়। ঠিক আছে, যেমন লেখা আছে আই এম রাইট। এটা টেক কোশ্চেন করার জন্য আমরা যেখানে এম আছে এমেন্ট কখনো লিখবো না, কারণ এম থাকলে আমরা কি লিখবো? এম থাকলে এখানে আমরা আরএন লিখবো, আর সাবজেক্ট তো আই আছে। ঠিক আছে, আর যদি এম নট থাকে তাহলে আমরা কি লিখবো? শুধু এম লিখবো। যেমনটা এমন যদি হয় যে আই এম নট আ স্টুডেন্ট, এখানে আমরা টেক কোশ্চেন করার ক্ষেত্রে যেহেতু এখানে এম নট আছে, আমরা প্রথমে কি লিখে নিব? সরি, এখানে আমরা এম লিখবো প্রথমে। এম লিখে আর নট তো কাটা যাবে, সাবজেক্ট হবে কি? আই, এবং প্রশ্নবোধক চিহ্ন। এটা হচ্ছে একটা স্পেশাল নিয়ম, এবং পরীক্ষায় প্রায় আসে, এটা আমরা শিখে নেব। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত আদেশ কিংবা অনুরোধ বোঝালে আমরা উইলিও ব্যবহার করব। সো যেমন লেখা আছে ওপেন দ্য ডোর উইল ইউ। এখন প্রশ্ন হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আমরা অনেকেই চিনি না, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সটা প্রথমে আমাদেরকে চিনতে হবে, তারপরে আমরা উইল ইউ ব্যবহার করব। তো আমি একটা টেকনিক দিয়ে দিচ্ছি কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা যায়। দেখো,
তুমি যখন দেখবে কোন সেন্টেন্স একটা ভার্ব দ্বারা শুরু হলো, মূলত ভার্ব দ্বারা শুরু হলো, তারপরে কিছু অ্যাডভার্ব আছে, যেমন প্লিজ থাকতে পারে, যেমন কাইন্ডলি থাকতে পারে, তারপরে অলওয়েজ থাকতে পারে, ডোন্ট থাকতে পারে, নেভার। এই ধরনের যে ভার্ব এবং অ্যাডভার্ব গুলো কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে এই সেন্টেন্স গুলা মূলত একটি ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে যায়। আর ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সব সময় উইল ইউ যুক্ত করব। কিভাবে? এগুলো ইম্পারেটিভ ভার্ব দ্বারা কাউকে একটা সেন্টেন্স শুরু হলে একটা আদেশ, প্লিজ এবং কাইন্ডলি দ্বারা সেন্টেন্স শুরু হলে এটা একটা অনুরোধ বোঝায়, অলওয়েজ দ্বারা সেন্টেন্স শুরু হলে মূলত কোনো উপদেশ বোঝায়, ডোন্ট এবং নেভার দ্বারা সেন্টেন্স গুলো শুরু হলে নিষেধ বোঝায়। এই সবগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। আমরা অন্য একটা एग्जांपल দেই। এখানে যদি বলি ডোন্ট টেল আ লাই, মিথ্যা বলিও না, যেহেতু শুরুতে ডোন্ট আছে আমরা কি লিখব? উইল ইউ লিখব। অনেকে এই ভুলটা করে যে মনে করে যে এই ডোন্ট একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব, তাহলে এখানে ডোন্ট যেহেতু আছে আমরা এখানে ডু লিখি। আসলে মূলত ব্যাপারটা তা না। ডু ভার্বটা যে সেন্টেন্সের শুরুতে চলে আসে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে সবসময় আমরা উইল ইউ ব্যবহার করব। ঠিক আছে? তারপরে যে রুলসটা, এটা পরীক্ষার মধ্যে প্রায় 90% পরীক্ষা আসে। এই নিয়মটা এটা হলো লেটস অথবা লেট আস, একই কথা। কেউ আবার ভুল করে সরি লেটস এবং লেট আস, এই লেটের সাথে যখন একটা অ্যাপোস্ট্রোফিস কমা এবং অথবা লেটের সাথে আস থাকে, এটা দিয়ে আমরা বুঝাই কাউকে কোনো প্রস্তাব করা। ঠিক আছে? কোনো প্রস্তাব করা বোঝায়। সো লেটের সাথে যদি আস থাকে বা লেটস কথাটা থাকে, আমরা টেক কোশ্চেন করার সময় কি লিখব? শ্যাল উই ব্যবহার করব। যেমন প্রস্তাব বোঝাতে বাক্যে লেটার দিয়ে শুরু হলে টেক কোশ্চেনের সময় কি হবে? শ্যাল উই ব্যবহৃত হবে। ঠিক আছে? শ্যাল উই ব্যবহৃত হবে। যেমনটা এখানে একটা एग्जांपल আছে, আমরা দেখতেছি যে লেটস গো ফর এ ওয়াক। এখানে যেহেতু লেটস গো কথাটা আছে, লেটস কথাটা আছে, সেটা এখানে কি বসলো? শ্যাল উই। ঠিক আছে? তাছাড়া আরো एग्जांपल যদি দেই, যদি আমরা বলি লেটস হ্যাভ এ পিকনিক, তো এখানে যেহেতু লেটস কথা আছে, লেটস কথা থাকার কারণে আমরা কি লিখবো? এখানে টেকোশনটা হবে কি সরি শ্যাল উই হবে। তো আমরা এটা 90% না 100% দিয়ে দিলাম যে এটা পরীক্ষা আসে। বিভিন্ন বোর্ড প্রশ্নের মধ্যে লেট আসের যে ব্যাপারটা 100% আসে। তারপরে এই কারণে আমরা সবাই এটা মুখস্থ করে নেব। লেট আসের ব্যবহারটা, এটা কোনো গ্রামাটিক্যাল রুল জানতে হয় না, টেন্সের ব্যবহার জানতে হয় না, কোনো জানা না। লেটস বা লেটাস সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করব। আর যদি লেট, এটা তো লেট আছে, যদি লেটের সাথে যদি এই যে লেট আস লিখলাম, এখন লেটের সাথে যে আস ছাড়া অন্য কোনো অবজেক্ট থাকে, ওই সময় ছিল আস, এখন কোনো আস নাই। লেটের সাথে আস ছাড়া যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, যেমন কি হতে পারে? লেট মি হতে পারে, লেট হিম হতে পারে, লেট হার হতে পারে, লেট দেম হতে পারে। ঠিক আছে? এই ধরনের সেন্টেন্স গুলো থাকলে আমরা উইল ইউ ব্যবহার করব। আর কেন উইল ইউ ব্যবহার করব আমি বলি। উইল ইউ ব্যবহার এখানে লেট আস হলো হয় প্রস্তাব করা, আর লেটের সাথে অন্য কোনো অবজেক্ট যদি ব্যবহৃত হয় তাহলে কাউকে অনুমতি দেওয়া অর্থে ব্যবহৃত হয়। এবং আমরা শর্টকাট, এত অনুমতি বা প্রস্তাব কোনো কিছুই জানতে হবে না। টেক কোশ্চেনে লেটের সাথে আস থাকলে আমরা শ্যাল উই ব্যবহার করব। আর লেটের সাথে আস না থেকে যদি অন্য কোনো অবজেক্ট থাকে, সেই ক্ষেত্রে আমরা উইল ইউ ব্যবহার করব। যেমন লেট মি ডু ইট, যেহেতু লেটের সাথে হিম আছে, লেট হিম আছে, সেহেতু আমরা কি লিখবো? উইল ইউ লিখবো। ঠিক আছে? এখন আসো আমরা শিখি সেমি নেগেটিভ ওয়ার্ড। সেমি মানে প্রায় অর্ধেক হয়ে যায়। সেমি নেগেটিভ ওয়ার্ড কোনগুলো? আমরা এগুলোকে নেগেটিভ ওয়ার্ডও বলি। যে কথা বলার ক্ষেত্রে না কথাটা অলরেডি আমাদের চলে আসে, যদিও সরাসরি না। যেমন আমরা যদি বলি নট মানে এটা না, বা বাংলা আমরা বলি না, কিন্তু এইগুলোর অর্থটা এমন হয় যে না এর মধ্যে, যদি আমি বলি আমার পকেটে টাকা নাই বললেই চলে,
আমার বন্ধু বান্ধব নাই বললেই চলে, বা আকাশে কোনো মেঘমালা নাই বললেই চলে। এখানে নাই বললেই চলে, সরাসরি এমন কেউ বলে না যে আমার পকেটে টাকা নাই, আবার কেউ বলে না যে আকাশে মেঘমালা নাই, সরাসরি না করে নাই, কিন্তু কথাটা নাই বললে চলে। এই ধরনের ওয়ার্ডগুলো হলো সেমি নেগেটিভ ওয়ার্ড বলা হয়। এর মধ্যে কি কি আছে আমরা দেখতেছি। এর মধ্যে আছে হার্ডলি আছে, সেলডম আছে, নেভার আছে, আরো কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো এগুলো লেখা হয় না, তোমরা শিখে নিবা। একটা হলো স্কার্সলি আছে, ফিউ আছে এবং লিটল আছে। এখানে যে আমরা 6টা শব্দ বললাম, এখানে 3টা আছে, এখানে 3টা আছে, 6টা আরো থাকতে পারে, কিন্তু কমন এগুলো থাকলে আমরা নট ব্যবহার করতে হবে না। যেমন একটা एग्जांपल দেখা আছে, হি সেলডম কামস হিয়ার। এটাকে আমরা টেক কোশ্চেন করার ক্ষেত্রে আমরা এখানে সেলডমটাকে ধরে নিলাম একটা নেগেটিভ শব্দ, মানে এটা একটা কি মনে মনে এটা একটা নট। যদি নট হয় এই সেন্টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, অক্সিলারি ভার্ব না থাকলে এখানে কামস হলো ভার্ব, ভার্বের সাথে এস বেস থাকার কারণে আমরা কি লিখলাম, এখানে ডাজ লিখলাম। ডাজ লিখে নটটা লিখবো না, কারণ এখানে যে সেলডম যে কথাটা আছে, এই সেলডম কথাটা হলো কি একটা নেগেটিভ ওয়ার্ড, আর নট লেখার দরকার নেই। এখানে আমরা এখানে কি লিখলাম ডাজ, এবং এখানে যে সাবজেক্ট হি আছে আমরা হি এর পরিবর্তে হি লিখলাম, ঠিক আছে। আর যদি এমন হয় এই ফিউ এবং লিটল নেগেটিভ শব্দ, এটা একটু ঝামেলা আছে। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ড, এই যে বললাম ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ একটা নেগেটিভ শব্দ, এটাকে টেক কোশ্চেন করার ক্ষেত্রে আমরা কি লিখবো, প্রথমে হ্যাভ লিখবো, আর হ্যাভ লিখবো, নট লিখতে হবে না, হ্যাভ। আর ফিউ একটা কোন শব্দ, নেগেটিভ শব্দ, নেগেটিভ শব্দ হওয়ার কারণে আমরা নট লিখবো না, শুধু কি হবে আই। সেম ভাবে যদি লিটল দিয়ে সেন্টেন্স লিখে তাও কি লিখতে হবে না, নট লিখতে হবে না। কিন্তু প্রবলেমটা হলো ওই জায়গায় যে যদি এই ফিউ এবং লিটল এই দুটোর আগে যদি আমরা এ ব্যবহার করি, যদি এমন হয় এ ফিউ অথবা এ লিটল কথাটা হয়, তখন এই শব্দগুলো পজিটিভ হয়ে যায়। পজিটিভ হয়ে যায় কিভাবে পজিটিভ হয়ে যায়, লিটল এবং ফিউ শব্দের অর্থ হলো একেবারে নাই বললেই চলে, আর এ ফিউ এবং এ লিটল শব্দের অর্থ অল্প কিছু আছে। সো নাই বললে চলে আর অল্প কিছু থাকা এক না, দুইটা ভিন্ন। সো এই কারণে আমরা এ ফিউ এবং এ লিটল কথাটা থাকলে কি লিখতে হবে, নেগেটিভ করতে হবে, কারণ এটা নেগেটিভ শব্দ না। এটা আমাদের অনেক সমস্যা হয়। আমি একটা एग्जांपल দিচ্ছি, যদি বলি আই have little money, তাহলে এখানে যে এক কথাটা আসতে তুলে না কি না নেগেটিভ না পজিটিভ, সেই ক্ষেত্রে এখানে আমরা হ্যাভ এর সাথে শুধু হ্যাভ লাগলে চলবে না, হ্যাভেন্ট লিখতে হবে, তারপর কি লিখতে হবে, সাবজেক্টটা লিখতে হবে। তো এটা আমরা ক্লিয়ার যে সেমি নেগেটিভ যে কথাগুলো আছে বা নেগেটিভ ওয়ার্ডগুলো স্কার্সলি, হার্ডলি, সেলডম, ফিউ, লিটল, নেভার, এই ধরনের নয় শব্দগুলো হলো নেগেটিভ শব্দ। এখানে আসলে নেগেটিভ মানে নট ব্যবহার করতে হবে না। আর ব্যতিক্রমটা হলো ফিউ এবং লিটল নেগেটিভ শব্দ, এগুলোর পূর্বে যদি আমরা এ ব্যবহার করি তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আসো বডি এবং ওয়ান যুক্ত যে শব্দটা আছে একটু লক্ষ্য করে সবাই, যে বডি যুক্ত এবং ওয়ান যুক্ত, এটা খুবই কমন একটা নিয়ম, প্রত্যেকটা পরীক্ষায় আসে যে বডি যুক্ত এবং ওয়ান যুক্ত সাবজেক্ট হলে টেক কোশ্চেন করার সময় সাবজেক্টে কি হয়, দেয়া হয়, সাবজেক্ট দেয়া হয়। যদি কোনো সেন্টেন্সে বডি যুক্ত থাকে বা ওয়ান যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব, দেয়া ব্যবহার করব। এখন সাবজেক্ট হিসেবে যে দেয়া ব্যবহার করব, এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো আমরা অনেকে এটা ভুল করি যে দেয়া ব্যবহার করলে এখানে সাবজেক্ট, যেমন এখানে লেখা আছে কি এভরিবডি লাইকস হিম, এই যে সেন্টেন্সটা আছে, এখন এই এভরিবডির পরিবর্তে আমরা কি ব্যবহার করব, দেয়া ব্যবহার করব, ঠিক আছে। এখানে ভার্ব আছে কি এস, তা আমরা তো জানি কোন সেন্টেন্সে এস থাকলে এটাকে আমরা টেক কোশ্চেন করার সময় এখানে ডাজন্ট লিখবো, কিন্তু না, এখানে সমস্যাটা যে ওয়ান যুক্ত এবং বডি যুক্ত যে শব্দগুলো আছে, এই শব্দগুলোকে আমরা টেক কোশ্চেন করার সময় এগুলার সাবজেক্ট হিসেবে আমরা কি লিখি, দেয়া লিখি। আর দেয়া লেখার পরে এখানে যে ভার্বগুলো আছে, বডি এবং ওয়ান যুক্ত সেন্টেন্সে যে ভার্বগুলো আছে, এগুলো সিঙ্গুলার ভার্বগুলোকে প্লুরাল ভার্বে রূপান্তরিত করতে হবে। এটাই সমস্যাটা কি হয়, যেমন যদি বডি যুক্ত শব্দের ক্ষেত্রে ভার্বের চেঞ্জটা আমি একটা লিস্ট করে দিচ্ছি। ইজ থাকলে এটাকে আমরা আর এ রূপান্তরিত করতে হবে, ওয়াজ থাকলে আমরা ওয়্যার এ রূপান্তরিত করতে হবে, হ্যাজ থাকলে আমরা হ্যাভ এ রূপান্তরিত করতে হবে,
এবং ভার্বের সাথে এস বাই এস অথবা এস ইএস আছে অথবা এস আছে, তাহলে আমরা কি ডু ব্যবহার করব। কিন্তু নরমাল নিয়মে, অর্থাৎ এই নিয়মটা নরমাল যে আমাদের নিয়মগুলো আছে প্রত্যেকটা নিয়মের থেকে একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম। এবং কেন ব্যতিক্রম আমি বলে দেই, যখন এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এই ধরনের যে বাক্যগুলো আছে, সরি এগুলো এই ধরনের যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে বোঝায়। অনেকে হয়তো ভাবতে পারে যে এভরিবডি মানে সকলে, এভরিবডি বলতে সকলে বোঝায় না, এভরিবডি বলতে বোঝায় সকলের মধ্যে প্রত্যেকে। ঠিক আছে, সকলের মধ্যে প্রত্যেকে একজন একজন করে বোঝায়। সেক্ষেত্রে এখানে আমরা কি করব, ভার্বের সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি। কিন্তু যখন এখানে টেক কোশ্চেন করার সময় আমরা এখানে সাবজেক্টটা দেওয়া হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আর এখানে ভার্বটা সিঙ্গুলার রাখা যায় না, প্লুরাল করতে হয়। মূলত নিয়ম ছিল এখানে এস আছে, ডাজ হওয়ার কথা, কিন্তু কি হয়ে গেল, ডন্ট হয়ে গেল। এভাবে আমি যদি বলি, তাহলে যদি দেখা আছে everyone is present, everyone is present, এটাকে ইকুয়েশন করার ক্ষেত্রে এখানে যেহেতু ইজ আছে, আমরা ইজেন্ট লিখার কথা, কিন্তু আমরা এখানে কি লিখতে পারবো না, ইজেন্ট লিখতে পারবো না, কারণ এই ওয়ান যুক্ত শব্দের পরিবর্তে এখানে সাবজেক্টের বসে কি দে সাবজেক্ট বসে। আর দে হলো একটা প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে কখনো সিঙ্গুলার ভার্ব বসে না। এখানে যদিও সেন্টেন্সে সিঙ্গুলার ভার্ব আছে, এই সিঙ্গুলার ভার্বটাকে আমরা প্লুরাল ভাবে কনভার্ট করে নিতে হবে, ইজটা কি করতে হবে, আরেট করতে হবে। ঠিক আছে, এভাবে। আর এখানে এখানে মাত্র 8টার মতো শব্দ আছে, যে শব্দগুলা আমরা 8টার মতো শব্দ আছে যে শব্দগুলা একটু ব্যতিক্রম হয়, মানে সিঙ্গুলার ভার্ব প্লুরাল করতে হয়। এটা যদি আমরা না জানি, একটা টেকনিক মাথায় কোন মানুষের একটা নাম লিখি, নামটা হলো সানি। এই সানি লেখার পরে লিখবেন সানি ওয়ান, সানি ওয়ান, সানি ওয়ানের বডি। এই সানি ওয়ানের বডি কথা যখন বলি, এখান থেকে আমরা একটা টেকনিক মাথায় রাখবো যে সানি ওয়ানের বডি বলতে এখানে এস আছে, এস এর সাথে আমরা কি লিখবো, এস ও এম ই সাম, তারপরে ওয়ান যুক্ত করি সাম ওয়ান, তারপরে এ আছে, এর সাথে ওয়ান যুক্ত করলে কি হয়, এনি ওয়ান, তারপরে এন আছে, এন এর সাথে ওয়ান যুক্ত করলে কি নো ওয়ান, তারপরে ই, ই দিয়ে এভরিওয়ান, এভরিওয়ান হয়। ঠিক এভাবে যদি আমরা আবার বডি যুক্ত করি, সাম এখানে যদি ওয়ান এর পরিবর্তে বডি লিখে সামবডি হবে, এনিবডি হবে, নোবডি হবে এবং এভরিবডি হবে। এই সানি ওয়ান এর বডি কথাটা মাথায় রাখলে যে এ ওয়ান যুক্ত এবং বডি যুক্ত শব্দের ক্ষেত্রে সাবজেক্ট হবে প্রোনাউন এবং ভার্বগুলো যদি সিঙ্গুলার থাকে এগুলো প্লুরাল করতে হবে। যেহেতু একটু ব্যতিক্রম, একটু কঠিন, এটা পরীক্ষায় বেশি আসে। তো আশা করি এটা তোমরা সবাই ভালো করে দেখবে এবং দিবে। তারপরে দেখো বডির যে ব্যবহারটা একই, আমরা আগে যেটা পড়েছি, এখানে শুধু ব্যতিক্রম হবে নট এর ব্যবহারটা। নো বডি কথা থাকলে এবং নান নান কথাটা থাকলে কি হয়, সো বডি যুক্ত শব্দ তো আছে, এগুলো হচ্ছে নেগেটিভ শব্দ। আমরা একদম ধরে ধরে দেখাচ্ছি, এগুলো হচ্ছে কি নেগেটিভ শব্দ, তাই টেক করতে হলে অ্যাফার্মেটিভ এবং সাবজেক্টটা কি হবে, দেয়া হবে। দেখো কি আছে, নোবডি ফোনড মি, তো এখানে ডি বাই ডি আর তো পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকার কারণে আমরা ডি লিখলাম। নট কোথায় গেল, নট ব্যবহৃত হবে না, নুজেই নট একই কথা। এখানে বডির সাথে নুজে তো আছে, আমরা নট দেখার নাই, তারপর কি লিখবো, দে লিখবো। ঠিক আছে, আমি আরেকটা এডিশনের एग्जांपल দিচ্ছি। আমরা যদি এমন হয় যে নোবডি ট্রাস্ট আ লায়ার, কেউ মিথ্যাবাদীকে পছন্দ করে না। এখানে কি আছে, এস বাই এস আছে, এখানে এস বা সরি এস আছে, এই এস থাকলে তো ডাজন্ট হওয়ার কথা, ডাজ হওয়ার কথা, কিন্তু এখানে ডাজ হবে না, কারণ এখানে বডি যুক্ত শব্দের পরিবর্তে প্রনাউনটা কি হবে, এখানে সাবজেক্ট হবে কি দে, আর দে এর সাথে কখনো ডাজ বসে না, দে এর সাথে কি বসাইতে হয়, ডু বসাইতে হয়। আমরা এখানে কি লিখবো, ডু লিখবো। এখন ডু লেখার পরে নট কি লিখবো, কি লিখবো না, না অবশ্যই নট লিখবো না, কারণ এখানে কি আছে, নো শব্দটা আছে, নো দ্বারা নট ব্যবহার করতে পারে না। সেম ভাবে নাম দিয়ে যেটা एग्जांपल আছে তোমরা সেম এভাবে করবা। তারপর আসো নাথিং এবং এভরিথিং এর যে নিয়মগুলো আছে, যদি কোনো সেন্টেন্সে এভরিথিং নাথিং থাকে, অর্থাৎ থিং যুক্ত শব্দগুলো থাকে, সাবজেক্ট থিং যুক্ত সাবজেক্ট থাকলে টেক কোশ্চেনে সাবজেক্ট হবে কি হবে, ইট হবে। তা আমি আরো সহজে বলতে, শুধু থিং না, আইএনজি যুক্ত যত সাবজেক্ট আছে তত সাবজেক্টের ক্ষেত্রে আমরা টেক কোশ্চেন করার সময় কি ব্যবহার করব, ইট ব্যবহার করব। কিভাবে, ধরো এখানে থিং লিখতে যেহেতু আইএনজি আছে, ঠিক না, থিং লিখতে যখন আইএনজি হয় তাহলে ইট হয়, তাহলে ওয়াকিং, আমি লিখলাম এখানে ওয়াকিং লিখলাম, কথা ওয়াকিং, এখানে তো আইএনজি আছে,
সো এই সাবজেক্ট এই রুলসটার সাথে আমরা আরেকটা রুলস কানেক্ট করলে যে আইএনজি যুক্ত কোনো সাবজেক্ট থাকলে ওই সাবজেক্টের পরিবর্তে কি হবে ইট হবে। আর এটা আমরা বুঝতে পারলাম নাথিং এবং এভরিথিং তাহলে কি হয় ইট হয়। যেমন লেখা নাথিং ইজ ইম্পসিবল, এখানে কি আছে ইজ আছে, তো ইজ এর পরিবর্তে আমরা ইজ লিখলাম, নট লিখবো না কারণ নো একটা নেগেটিভ শব্দ আইএনজি পরিবর্তে কি হলো ইট হলো। আর আমি যে কথা তোমাদেরকে বললাম যে আইএনজি থাকলে ওই যে জিরান, আইএনজি মানে তো আমরা জানি শুরুতে ভার্বের সাথে যদি আইএনজি থাকে সাধারণত জিরান বা প্রেজেন্ট পার্টিসিপল হয়। তো যত প্রেজেন্ট পার্টিসিপল হোক বা জিরান হোক বা আইএনজি এভরিথিং নাথিং সামথিং যত থিং যুক্ত শব্দ সেই ক্ষেত্রে কি হবে ইট হবে। যেমন আমি যদি বলি এই সেন্টেন্সটা হয় ওয়াকিং ইজ গুড ফর হেলথ, আতা স্বাস্থ্যের জন্য উপকার। আমরা ইজের জন্য কি লিখবো ইজের লিখবো, আর এখানে ওয়াকিং যেহেতু আইএনজি আছে আইএনজি পরিবর্তে কি লিখবো ইট লিখবো। তো আমরা এক দিলে দুটি বাকি স্বীকার করতে পারলাম। তারপরে দেখো দেয়ার ব্যবহারটা এটা অনেক কনফিউজ। আমরা যে সাবজেক্ট নমিনেটিভ যে কেসগুলো আছে সাবজেক্টিভ ফর্মগুলো আছে যে দেয়ার এর একটা ব্যবহার, তো আমি কনফিউশনে পড়ি যে সাবজেক্ট হিসেবে দেয়ার থাকলে আমরা এখানে টেক কোশ্চেনের সাবজেক্ট কি লিখবো। বাক্যের শুরুতে যদি দেয়ার থাকলে টেক কোশ্চেনের সাবজেক্ট কি হবে দেয়ারই হবে। যেমন আছে দেয়ার ইজ এ পন, তাহলে আমরা ইজের পর ইজ যেহেতু আছে আমরা ইজেন লিখলাম, আর সাবজেক্ট যদি দেয়ার থাকে আমরা দেয়ারকে কি লিখবো দেয়ার লিখবো, এটা সমস্যা নাই। তারপর আছে কালেকটিভ নাউন। আমরা সবাই কালেকটিভ নাউন জানি সমষ্টিবাচক শব্দ যেগুলো কালেকটিভ নাউন হয়, যেমন পুলিশ হয়, আর্মি হয়, ক্যাটল হয়, ফ্যামিলি হয়, ঠিক আছে। এই কালেকটিভ নাউনগুলো যদি কোনো সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এই কালেকটিভ নাউনের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। আর যদি কালেকটিভ নাউনটা কোনো বিভক্ত বোঝায় বিভক্ত করা বোঝায় সেই ক্ষেত্রে আমরা দেয়া ব্যবহার করব। তো ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি, কালেকটিভ কোন সময় দেয়া ব্যবহার করা হয় কোন সময় ইট ব্যবহার করতে হয়। যেমন লেখা আছে দা জুরি, জুরি বলতে এখানে কি বোঝাচ্ছে জুরি বলতে বোঝাচ্ছে আমরা বিচার কার্য করার সময় যখন কোনো একটা মামলা বা কোনো বিচারের জরিমানা কোনো কিছু রায় দেওয়ার জন্য ওই কোনো মজলিস থেকে বা কোনো বিচারের কার্যালয়ে যে লোক সংখ্যক সাহেব সর্দার যারা থাকে তাদের কিছু সংখ্যক লোক একসাথে গিয়ে মান্যগণের লোক গিয়ে যে বিচারের যে রায়টা দেয় ওইটাকে আমরা জুরি বোর্ড বলা হয়। এখন আমরা যদি এটাকে পুরোটা জুরি বোর্ড যে একটা ডিসিশন নিছে ওই ডিসিশনটা ওনারা এসে বললো, কারণ এটা পুরোটাকে আমরা একটা জুরির সাথে জুরি তুলনা করলাম, ঠিক আছে, শুধু একটা যে ওই জুরির থেকে এই ডিসিশন দিল বা এই এতটুকু টাকা রায় করলো বা এটা করলো সেটা করলো, সেক্ষেত্রে এটা সিঙ্গুলার। আবার সেই ক্ষেত্রে আমরা কি লিখবো ইজ লিখবো, সরি সিঙ্গুলার ভার্বটা লিখবো। জুরি হ্যাজ গিভেন, দেখো এখানে হ্যাজ যেহেতু আছে তা আমরা কি লিখলাম হ্যাজ এন ইট, ঠিক আছে। এখন প্লুরাল কোন সময় হবে যখন জুরির মধ্যে গেল পাঁচজনের মধ্যে তিনজন বললো ওই একজনের থেকে 5 লাখ টাকা জরিমানা করতে হবে, আর আরেকজন বললো না 2 লাখ টাকা জরিমানা করতে হবে, ঠিক আছে। অথবা একজন বললো 2 লাখ টাকা, আরেকজনে বললো 2.5 লক্ষ মানে 1,50,000 টাকা জরিমানা। তাহলে জুরির মধ্যে এক একজনের মতামত এক এক, ঠিক আছে। তো ওই কালেকটিভ নাউনগুলোর মধ্যে যেগুলা এক একটা মতামত বা ভিন্ন বেশি বোঝায় সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো দে ব্যবহার করবো, ঠিক আছে। বিভক্ত বুঝাইলি সমষ্টি বিভক্ত বুঝাইলি। তারপর আছে নিড, নিড একটা নিড হলো মূল ভার্ব হলো ডু ডাজ বসে কিন্তু মডাল হলো নিডই বসে, এটা একটা সমস্যা। নিড কে এবং ডিয়ার কে এটাকে সেমি মডাল ভার্ব বলা হয়, কারণ নিড এবং ডিয়ার এই দুইটা মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে এবং প্রিন্সিপাল ভার্ব হিসেবেও ব্যবহৃত হবে। সেই ক্ষেত্রে যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন আমরা কি লিখবো, তখন এটার সাথে আমরা ডু ডাজ লিখবো। আর যদি মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন নিডই লিখবো। এখন প্রশ্ন হলো নিড কখন মডেল ভার্ব আর কখন প্রিন্সিপাল ভার্ব। চলো দেখি, যেমন এখানে প্রথমে লেখা আছে হি নিডস আ পেন, তো এখানে যে হি নিডস আ পেন লেখা আছে, দেখো হি নিডস আ পেন লেখলো। এখন এই নিড মডেল ভার্ব যদি এটা হতো, মডেল ভার্বের পরে অবশ্যই আরেকটা প্রিন্সিপাল ভার্ব থাকবে। আর যদি যেমন নিচেরটা আছে হি নিড নট টু গো, নিড একটা মডেল ভার্ব তারপর পরে আরেকটা কি আছে প্রিন্সিপাল ভার্ব, কিন্তু প্রথম সেন্টেন্সে শুধু নিড আছে তারপর সরাসরি আর্টিকেল প্লাস নাউন আছে। তো নিড শব্দটার পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে কি হবে এটা মডেল ভার্ব হিসেবে কাউন্ট হবে, আর যদি ভার্বটা থেকে নাউন ফ্রেজ অন্যান্য কোনো কিছু থাকে তাহলে এটা মেইন ভার্ব হিসেবে কাউন্ট হবে।
যেহেতু এখানে কোনো কিছু নাই, হি নিডস তার প্রয়োজন, এবং ভার্বের সাথে এস বাই এস আছে, আমরা ডাজন্ট লিখলাম এবং সাবজেক্ট ছি লিখলাম। আর দ্বিতীয় সেন্টেন্স লেখা আছে হি নিড নট গো, সো নিডের জন্য নিড লিখলাম, নটটা কি হয়ে যাবে, কাটা যাবে, কাটা, নিড লিখলাম, নিডেড। এই ব্যাপারটা সবাই ক্লিয়ারলি বুঝার চেষ্টা করবে যে যদি নিডের সাথে নিডের পরে কোনো প্রিন্সিপাল ভার্ব থাকে, আরেকটা ভার্ব থাকে, তাহলে এটা মডাল ভার্ব নিড ব্যবহার করবো, যেমন দ্বিতীয়টা হয়েছে। আর নিডের পর যদি কোনো ভার্ব না থাকে, এটাকে মেইন ভার্ব ধরে ভার্বের সাথে অ্যাজ ওয়েল তাহলে ডাজন্ট লিখবা, না তাহলে ডোন্ট লিখবা, ঠিক আছে। তারপরে যে রুলসটা, এটা হলো ইউজ টু। আমরা প্রায় ভুল করে থাকি ইউজ টু মানে কি? ইউজ টু মানে হলো, এই ইউজ টু শব্দের অর্থ হলো যে অতীতকালে অভ্যাস বোঝাতে আমরা ইউজ টু ব্যবহার করি। ইউজ টু মনে করো যে অতীতকালে আমি সাঁতার কাটতাম নদীতে, যখন আমি শৈশবে আমরা প্রত্যেকদিন স্কুল ছুটি হলে বা কোনো এক সময় নির্দিষ্ট একটা সময় সাঁতার কাটতাম, এটা কন্টিনিউ করতাম অতীতকালে। সেই ধরনের অর্থ প্রকাশ করার জন্য আমরা কি ব্যবহার করি? ইউজ টু ব্যবহার করি। আর এই ধরনের ইউজ টু যুক্ত কোনো শব্দ দিলে আমরা টেকনিশন করার সময় এটা যেহেতু অতীতকালকে অলরেডি আমরা বুঝে ফেলছি যে অতীতকালকে নির্দেশ করে, অতীতকালে একটা অবস্থাটা বোঝায়, অবশ্যই ডিটেল হবে এবং ডি বাই ডি আছে, লিখবো ডিটেল লিখবো এবং সাবজেক্ট যা আছে তা এটা বুঝবা, এই সমস্যা নাই। তারপর সে হ্যাড বেটার দেয়া যদি সেন্টেন্স শুরু হয় তাও একই সমস্যা নাই। যদি হ্যাড বেটার তাহলে টেকনিশন করার সময় কি লিখবো? হ্যাড লিখবো, এবং উড্রত তাহলে উডেন্ট লিখবো। এটা আমরা অতিরিক্ত পড়ার দরকার নাই, মডেল ভার্বের যে নিয়ম আছে এবং অক্সিলারি ভার্বের নিয়ম আছে, কারণ এগুলো আছে আলাদা কিছু। এই হেড ব্যাটার উড্রাদার আমরা যখন স্পিকিং করি, কথা বলার ক্ষেত্রে আমরা কিছু রুলস আছে যেগুলোতে কিভাবে কথা বলতে, এগুলো এই ধরনের ওয়ার্ডগুলা, ভার্বগুলা বা ফ্রেজগুলা ব্যবহার করে কিভাবে কথা বলতে, এগুলো আলাদা নিয়ম আছে। আর যেহেতু আমরা টেক কোশ্চেন করতেছি, এত বিস্তারিত যাচ্ছি না, যেহেতু এখানে হ্যাড থাকলে হ্যাড লিখবা হেড ব্যাটার, এবং উডেন্ট থাকলে উডেন্ট, যেমন ইউ হ্যাড ব্যাটার গো, হেড আছে, আমরা হেড লিখলাম, সাবজেক্ট যা আছে তাই লিখলাম। এখন একটা সমস্যা হলো আমাদের, যেটা কি হয় যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা এই কমপ্লেক্স সেন্টেন্সের টেক কোশ্চেনটা একটু আমাদের ঝামেলা হতে পারে। কিভাবে ঝামেলা দেবো একটু দেখো, এখানে একটা সেন্টেন্সের নাম কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটা, একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি দুটি সাবজেক্ট থাকে এবং দুটি ভার্ব থাকে। এখন কোন ভার্বটাকে আমরা টেক কোশ্চেন করব, এটা সমস্যা। তো এই সমস্যাটা আমরা সমাধান করতেছি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ক্লোজ থাকে, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এটা হলো কি সাবঅর্ডিনেট ক্লোজ। তো টেক কোশ্চেনটা অবশ্যই আমাদের করতে হবে কি প্রিন্সিপাল ক্লোজের টেক কোশ্চেন করতে হবে। এখন প্রশ্ন, আমরা কোনটা প্রিন্সিপাল ক্লোজ এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লোজ, এটা কিভাবে চিনবো? এটা চেনার জন্য মনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণত কি থাকে, মাঝখানে, এখান থেকে মাঝখানে কমা থাকে। যদি মাঝখানে কমা থাকে, কমা দিয়ে সেন্টেন্সটা দুই ভাগে বিভক্ত হয়। বিভক্ত হওয়ার পরে এই দুই ভাগের যে ভাগের সাথে কোনো কনজাংশন যুক্ত থাকবে ওই ভাগটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর যেটা মধ্যে কনজাংশন যুক্ত থাকে না এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লোজ। আমরা সাধারণত জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সে মাঝখানে যদি কমা যুক্ত হয় তাহলে কমার আগের সেন্টেন্সটা সাবঅর্ডিনেট ক্লোজ। কারণ এখানে কি কিছু কনজাংশন আছে, দো, অলদো, এর, দো থাকে, অলদো থাকে, এস, সিন্স, হোয়েন, এই ধরনের কিছু কনজাংশন থাকে। এই কনজাংশন গুলো থাকলে সচরাচর কি সাবঅর্ডিনেট ক্লোজ। এটা বাদ দিয়া কমার পরে যে অংশটা আছে ওই অংশটা টেকনিশন করতে হবে। যেমন উই আর আছে, এই টেকনিশন হবে কি লিখতে হবে আরেন্ট উই, ঠিক আছে। আর যদি এমন হয়, দেখো আমি বলি যে আই, এটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়, এমন হয় যে I know that you are, বাকি যা একটা লিখলাম কোনো কিছু, এর মাঝখানে তো কনজাংশনটা আছে। এখন আমরা প্রিন্সিপাল ক্লোজ কোনটাকে ধরবো? এখন আমরা বলছিলাম যে কমা থাকলে, এর মাঝখানে যদি কমা থাকে, কমার পূর্বে যে অংশটা সাবঅর্ডিনেট এই কনজাংশন যুক্ত থাকে এটা সাবঅর্ডিনেট ক্লোজ, তাহলে আমরা অটোমেটিক পয়েন্টটা টেকনিশন করতাম। এই যে মাঝখানে কনজাংশন থাকে, কমা ছাড়া, এখন কোনটাকে ধরবো? কনজাংশন থেকে শুরু করে পরবর্তী যে অংশটা আছে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর প্রিন্সিপাল ক্লোজ হলো কি প্রথমটা আছে। ভার্ব হচ্ছে নো, আমরা ডন্ট লিখবো, শুধু কি লিখবো ডন্ট লিখবো, এবং সাবজেক্ট হিসেবে আইএসআই লিখবো। এটা প্রায় আমরা ভুল করি, তো আশা করি এটা সব বুঝতে পারছো। দেখো এখানে কি লেখা আছে, ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, উই ওন্ট গো। তো এখানে মাঝখানে কিন্তু কমা আছে, এবং কমার পূর্বে একটা ইফ নামে একটা কনজাংশন আছে। এই কনজাংশনটা থাকার কারণে
আমরা এখানে এটা কি সাবঅর্ডিনেট ক্লজ ধরে নিলাম, প্রিন্সিপাল ক্লজে উই ওন গো, এটাকে টেক কোশ্চেন করার সময় উই আমরা কি লিখব, প্রথমে উইল আছে যে ওন আছে, এটা পজিটিভ করব, উইল হবে এবং সাবজেক্ট কি উই হবে। আশা করি এটা সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের টেক কোশ্চেন নিয়ে আমরা সবাই বুঝতে পারছি। এবং আর কিছু নিয়ম আছে যেগুলা অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য মাদার দ্য ফাদার দিয়ে মাতৃত্ব পিতৃত্ব বোঝালে সাবজেক্ট ইট হয়। মাতৃত্ব পিতৃত্ব বলতে কি বোঝায়, যে দ্য মাদার দ্য ফাদার, আমরা জানি মাদার একটা স্ত্রীলিঙ্গ আর ফাদার একটা পুল্লিঙ্গ, তো এটা হি এবং শি হওয়ার কথা। কিন্তু পিতৃত্ব আর মাতৃত্ব যেমন দ্য মাদার রুলস ইন হার, মা তাকে প্রত্যেকদিন কি করতো, রোজ ইন হার মানে তাকে সকালবেলা ঘুম থেকে তুলতো, উঠাইতো, মানে মা এই যে মা যে সকালবেলা ঘুম, আমরা যখন ঘুমিয়ে থাকি, আমরা যখন মুক্তবে যাই বা কোথাও পড়াশোনা প্রাইভেট পড়তে যাই, কোথাও যাই, তখন আমাদের মারা আমাদেরকে সকালবেলা একটা ডাক দিয়ে দেয়। অন্যান্য ফ্যামিলির মধ্যে যদি আমাদের মা ছাড়া অন্য কেউ থাকে, হয়তো এই ডাকটা আমাদেরকে কেউ দেয় না, কিন্তু মা আমাদেরকে ডাক দিয়ে দেয় বা বাবা আমাদেরকে, বাবারা আমাদের বিভিন্ন সময় ডাক দেয়। আসলে এটা হচ্ছে মা বলতে এখানে মা না বুঝাইয়া মায়ের মাতৃত্বটা বুঝাইছে এবং বাবার যে পিতৃত্বটা ওই জিনিসটা বুঝাইছে। ওই ক্ষেত্রে আমরা মার ক্ষেত্রে আমরা সি ব্যবহার না করে কি ব্যবহার করতে পারি, ইট ব্যবহার করতে পারি, এবং পিতার ক্ষেত্রে হি না ব্যবহার করে আমরা ইট ব্যবহার করতে পারি, পিতৃত্ব এবং মাতৃত্ব। আর অনেকে আরেকটা জিনিস ভুল করে, রুস, এই রুস রুস কিন্তু রাইজের পাস্ট ফর্ম, এই রাইজের পাস্ট ফর্ম রুস। অনেকে মনে করে এস বাই এস তাহলে ডাজন্ট হয়, এটা কিন্তু এস বাই এস না, এটা এস ই, রাইজ থেকে রুজ আইছে, এখানে কি হলো, ডিডেন্ট হলো। এবং মাদার এখানে মা দিয়ে মাকে বুঝায় না, মার ভালোবাসা মমতা, মা যে সকালে আমার ডাকে তুলে দিল, প্রত্যেকদিন ডাকে, যার মা নাই সে বুঝা যায় যে আমার মা ডাকে না, ওই মাতৃত্বটাও তখন সে কি করে, ফিল করে। কারণ বাবা না থাকলে বাবা যে ডাক দেয় না বা ইয়ে কিছু করে না, ওই ইয়াটা আবার ফিল করে। এটা হচ্ছে একটা মাতৃত্ব এবং পিতৃত্ব, মা বাবার ভালোবাসা। আর টেক কোশ্চেনের সবসময় অক্সিলারির সাথে নট সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হয়। এটা আমরা প্রথমে বলছিলাম যে ডন্ট, ইজেন্ট, আরএন্ট, ওয়াজেন্ট, ওয়ারেন্ট, এগুলো আপনারা তোমরা সবাই এগুলা দেখে নিবা, তোমাদের বিভিন্ন বই বা ইয়াতে আছে। তাছাড়া আমাদের যে রিয়াজুল একাডেমি যে আমাদের পেজ আছে, ওই পেজের মধ্যে আমরা এটা লিখে দিব, ওইখান থেকে সবাই নিয়ে নিবা। এবং আমি আরেকটা এডিশনের দুইটা নিয়ম করে আমাদের স্লাইডে যদিও নাই, আমি পড়িয়ে দিচ্ছি। এই দুইটা নিয়ম পরীক্ষা আসছে, তা হলো কখনো যদি অফ নামক যে প্রিপোজিশনটা আছে এটার পরে কোনো অবজেক্ট থাকে, অফের পরে অবজেক্ট থাকে, তাহলে আমরা টেক কোশ্চেন করার সময় এই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। যেমন এমন হয়, অল অফ আস ওয়ার প্রেজেন্ট, আমাদের মধ্যে সকলে কি ছিল, উপস্থিত ছিল। এটাকে টেক কোশ্চেন করার সময় আমরা এখানে কি আছে, ওয়ার আছে, আমরা ওয়ারটা লিখবো, নট যেহেতু নাই ওয়ার লিখলাম। এখন এখানে সাবজেক্টটা কি, অল লিখবো না, এখানে যদি অফ থাকে, অফের উপরে যে অবজেক্টটা থাকবে, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। কিন্তু এখানে আস আছে, আমরা কি লিখবো, এখানে উই লিখবো, ঠিক আছে, উই লিখবো, উই লিখবো। আবার যদি অল অফ দেম হতো তাহলে আমরা সাবজেক্টটা দে লিখতাম। তারপর যদি অল অফ ইউ থাকতো ইউ লিখতাম, নাইদার অফ থাকে, আইদার অফ থাকে, অল অফ থাকে, ইচ অফ থাকে, এই ধরনের যত সেন্টেন্স আছে অফের পরে যে সাব অবজেক্টটা থাকবে, অবজেক্টে কি লিখতে হবে, সাবজেক্টিভ ফর্মটা লিখতে হবে। এবং আরেকটি নিয়ম আছে, তা হলো থ্যাংক ইউ নিয়ম, এটা বলতে ভুলে গেলাম, থ্যাংক ইউ। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের সময় কোন সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলে এটা কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে কি লেখা হয়, উইল ইউ। কিন্তু কোন সেন্টেন্স যদি ভার্ব দ্বারা শুরু হয় এবং ওই ভার্বের পরে যদি ইউ থাকে, ওইটা ইম্পারেটিভ সেন্টেন্স থাকে না, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। এবং কারণটা বুঝিয়ে দিচ্ছি, এটা কেন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের শুরু, আমরা তো অনেকে মনে করি যে ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট নাই, আসলে সাবজেক্ট ছাড়া কোনো সেন্টেন্স হয় না। প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে কি থাকতে হবে, সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে সাবজেক্টটা উজ্জ্বল থাকে, অর্থাৎ ইউ সাবজেক্টটা উজ্জ্বল থাকে, ঠিক আছে। কিন্তু সাবজেক্ট আছে। আর যদি এই থ্যাংক ইউ কথাটা বললে, এখানে যদি আমরা মনে মনে নেই যে থ্যাংক যে কথাটা, এটা পূর্বে যদি ইউ উজ্জ্বল থাকে, তাহলে অর্থ কি দাঁড়ায়, ইউ তারপর থ্যাংক লাগলাম, আবার আছে ইউ, ইউ থ্যাংক ইউ, তুমি তোমাকে ধন্যবাদ, এটা হবে না।
আমাদের মাথায় রাখতে হবে যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় এবং ওই ভার্বের পরে ইউ কোথা থাকে, সেই সেন্টেন্সটা মনে মনে ইউ না থাকে আই থাকে বা উই থাকে। তো ওই ক্ষেত্রে আমরা কি লিখতে হবে, ডন্ট লিখতে হবে। কি লিখতে হবে, ডন্ট আই। এর মধ্যে আরো সেন্টেন্স আছে, যেমন থ্যাংক ইউ আছে, সি ইউ আছে, তোমার মিস ইউ আছে, লাভ ইউ আছে। যতগুলো সেন্টেন্সটা ভার্বের পরে আবার ইউ থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এই ডন্ট আই ব্যবহার করব। ঠিক আছে, নটের ব্যবহার করব। সো আজকে যে ক্লাস করলাম, আজকের ক্লাসে আমি চেষ্টা করছি তোমাদেরকে যে টেক কোশ্চেনের যে কমন নিয়মগুলো আছে, যা শিখলে তুমি পাসে পাস পাবা, এই ধরনের নিয়মগুলো আজকে তোমাদের ক্লাসে আলোচনা করলাম। যারা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং নোট করে রাখবে এবং তোমাদের যে বই আছে ওই বইয়ে প্র্যাকটিস করবে, আশা করি টেক কোশ্চেনের কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ পাসে পাস পাবে। আর এই ক্লাসগুলো যারা করতেছো, তারা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, এই কোশ্চেন যদি থাকে, রিয়াজুল একাডেমির সাথে, আমি রিয়াজুল একাডেমি, এই একাডেমির আপনার আমার মেসেঞ্জার আছে এবং হোয়াটসঅ্যাপে আছে বা কমেন্টস আছে, যে কোনো জায়গায় আমাকে জানাবা, জানালে আমি চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। আর সবার কাছে একটা অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা এবং এটা শেয়ার করে দিবা। আর আজকের ক্লাসে থাকার জন্য, আমি রিয়াজুল একাডেমির সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।